আপনি জানেন নিশ্চয়ই কোলগেট টোটাল টুথপেস্টের উদ্ভাবক একজন বাংলাদেশের বিজ্ঞানী। তার নাম ডক্টর নুরুন নবী। আপনি কি জানেন আমেরিকার দ্রুততম ট্রেনের সহায়ক বিজ্ঞানী একজন বাঙালি পদার্থবিদ? জি হ্যাঁ, তিনি প্রফেসর আতাউল করিম। জানেন নিশ্চয়ই এই উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী একজন বাংলাদেশের তরুণ বাঙালি, তিনি গ্রাফিক্স অ্যানিমেশন স্পেশালিস্ট নাফিস বিন জাফর। হল্যান্ডে অবস্থিত দুস্থ মানুষের জন্য সহায়ক প্রতিষ্ঠান বাংলাদেশ সাপোর্ট গ্রুপ, সেই প্রতিষ্ঠানের সফল নিষ্ঠাবান সমাজকর্মী বিকাশ চৌধুরী বড়ুয়া, তিনি বাংলাদেশের চট্টগ্রামের যুবক। এমন অসংখ্য বাঙালি ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে, যারা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, যারা সে দেশের মূল ধারায় সব বিখ্যাত মানুষ। সেই সব সফল বাঙালিদের নিয়ে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি। আমার প্রথম বলা হয় যে গড মেড ম্যান, ম্যান মেড হল্যান্ড, এমন একটা দেশে আপনি আছেন। এখানে আপনার এই যে মানবিক কর্মকাণ্ড এবং এই যে বিভিন্ন মানুষের সেবা আপনার চাকরির পাশাপাশি করছেন, এটা আপনার কবে নাগাদ শুরু হয়েছে এবং এই দেশে কবে এসেছেন প্রথম থেকেই বলেন? ইনফ্যাক্ট আমি এসেছি অনেক আগে দেশে, এসেছি 1990 সালে এপ্রিলের 7 তারিখ, আমার ডেটটা মনে আছে, কারণ আমি তখন বাংলাদেশ টাইমসে ছিলাম। টাইমসে আমরা বেতন পেতাম 7 তারিখ, তো ওই দিন বেতনটা নিয়ে আমার হল্যান্ডে আসা। তো 90-তে এসেছি। আসার পরে মূলত আমি কিছুদিন প্রায় দিন 22 কোনো কাজ করিনি, এখানে যোগাযোগ করেছি। তারপরে মজার ব্যাপার হচ্ছে যে আমি হল্যান্ড আসার আগে আমি দেশে একটা ট্রেনিং কোর্স করেছিলাম, রিপোর্টার্স ট্রেনিং কোর্স, এটা প্রেস ইনস্টিটিউটে ছিল। তখন আপনার নেদারল্যান্ডের একটা খুবই বড় পত্রিকা আছে, উত্তেক্স নিউজটাগ বলে, তার চিফ এডিটর গিয়েছিলেন বাংলাদেশে, স্নাইটের নাম। তো ট্রেনিংয়ের শেষে ভদ্রলোক আমাকে বললেন যে বিকাশ, দিস ইজ মাই কার্ড, প্লিজ কিপ ইট। তো যখন সুযোগ পাও হল্যান্ডে আসলে আমাকে যোগাযোগ করো। তো আমি তো ভেবেছি যে জাস্ট ক্যাজুয়ালি আমি রেখেছি যে আদৌ যাওয়া হবে কিনা। বয়সে ভদ্রলোক, আমার বাবার বয়সী তখন, যে ভদ্রতার বসে দিয়েছে আমি রেখেছি। তো যাই হোক, এনিওয়ে তারপরে ঘটনা ইতিমধ্যে তো কিছু হয়ে গেল, আমার বিয়ে হলো। আমার ওয়াইফ তখন নেদারল্যান্ডে থাকতো, ওরা ফুল ফ্যামিলি ইনফ্যাক্ট। তো তারপরে বিয়ে 6 মাস পরে আমি চলে আসলাম হল্যান্ডে, নেদারল্যান্ডে চলে এলাম। এসেই তো তার সাথে যোগাযোগ করলাম, স্ট্যান্ডার্ডের সাথে ফোন করলাম একদিন, বললাম যে আমি তো, সে খুব এক্সাইটেড, বিকাশ তুমি হল্যান্ডে চলে আসছো, তো খুবই ভালো কথা। তারপরে তার সাথে দেখা করলাম। দেখা করে তো আমার তো প্রথমেই তো খুব অবাক হওয়ার পালা। আমি আসছি বাংলাদেশ টাইমস থেকে, আমার ধারণা ছিল, আমরা বলতাম ন্যাশনাল নিউজ পেপার, বিশাল ব্যাপার। আর সে যখন ঢাকায় গিয়েছিল তখন সে বলছিল যে তার পত্রিকাটা হচ্ছে মানে মফস্বল পত্রিকা। তো আমার ধারণা ছিল হয়তো ছোটোখাটো কোনো পত্রিকা হবে। তো এসে দেখতে হবে তার 7টা এডিশন ডেইলি বের হচ্ছে, পরিচিত কারবার। তো সে আমাকে বিভিন্ন সেকশনে নিয়ে গেলো, সাংবাদিকের সাথে পরিচয় করিয়ে দিল। মাঝখানে একটু প্লিজ। হ্যাঁ, উনি যে আপনাকে কার্ডটা দিলেন ওখানে বাংলাদেশে যাওয়ার পর, সামহাউ নিশ্চয়ই ইমপ্রেসড হয়েছে অ্যাজ এ রিপোর্টার। হ্যাঁ, এটা কি আপনি বুঝতে পেরেছেন আর উনি কি কখনো বলেছেন? বুঝতে পেরেছি, কারণ যে আমরা প্রায় ঢাকা পত্রিকা থেকে আমরা প্রায় 22 রিপোর্টার ছিলাম, এবং আমি মনে হয় ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট রিপোর্টার্স, ফ্রেশ অনেকটা বলতে পারেন, বাংলাদেশ টাইমসের রিপোর্টার, সবচেয়ে জুনিয়র রিপোর্টার। তো কনক্লুডিং সেশনে উনি তো বক্তৃতা রেখেছেন, তো পার্টিসিপেন্টসদের থেকে একজনকে বক্তব্য রাখতে হয়েছে। তো আমাকে তারা নমিনেট করছে যে তুমি পার্টিসিপেন্ট পক্ষ থেকে বক্তব্যটা রাখো। তো যাই হোক, হয়তো উনি কোনো কারণে হি ওয়াজ ইমপ্রেসড, এবং স্পিচটা হয়তো সংক্ষিপ্ত বক্তব্য, কিন্তু হয়তো তার ভালো লেগেছে আর কি। তো সেই কারণে হয়তো হতে পারে যে, এবং যাই হোক, তারপর তার সাথে তো দেখা করলাম। সে আমাকে বললো যে বিকাশ, আমি তখন বললাম যে, তা উনি আমাকে বললেন যে তোমাকে আমি কীভাবে সাহায্য করতে পারি, এবং আমি ফ্র্যান্টিক্যালি লুকিং ফর এ জব। তখন আমি এসেছি হার্ডলি মনে হয় 7-8 দিন নেদারল্যান্ডে। তো সাথে আমার ওয়াইফ গিয়েছিল সুমনা। তারপরে উনি বললেন যে আমার তো সেদিন কিছু করেনি। তারপরে আমাকে ফোন করে বললো বিকাশ দ্যার ইজ গুড নিউজ ফর ইউ, আইপিএস, ইন্টারপ্রেস সার্ভিস নাম সেটা,
তারা দে আর লুকিং ফর রিপোর্টার ফ্রম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। তো আমি তোমার কথা চিন্তা করেছি, ইউ ক্যান অ্যাপ্লাই আমার বলতে। তখন আমি আমার সিভি পাঠালাম, কারিকুলাম এটা পাঠালাম বাই পোস্টে, এবং 2 দিন পরে আমাকে আইপিএস এর এডিটর ফোন করলো, যে কল করলেন যে ইউ ক্যান সি আস। তারপরে আমি দেখা করলাম, দেখা করার পরে উনিও খুব ইমপ্রেস হলো, হয়তো জানি না আমার বাকি আমি তো আই জাস্ট গট ইট অ্যান্ড জাম্পড অন ইউর সিভি, ঠিক এভাবে আমার খবরটা আমি কোড আনকোড করেছে। তারপর আমি জয়েন করলাম, এখান থেকে দিনহাট থেকে ট্রেনে যেতাম, আমার জাস্ট টু লং জার্নি, মানে প্রায় ঘন্টাখানিক লাগে, আবার ওখান থেকে ট্রামে যেতে হতো অফিসে। আপনি যে জায়গাটা আছেন সেখান থেকে আমস্টারডাম প্রায় ঘন্টাখানিকের ট্রেন ট্রেনে 50 মিনিট হয়, হ্যাঁ। তারপর ওখান থেকে নেমে আবার ট্রাম ধরে আবার অফিসে যেতে হতো। আর তখন ইনিশিয়ালি আমার যে প্রবলেম ছিল যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, জানেন যে নেদারল্যান্ডে ডাচ আছে, যদি ইংলিশ ওয়াইডলি ইউজড এবং স্পোকেন। তারপরেও আমি বছর দেড়েক কাজ করেছি অ্যাজ কোচার অফ আইপিএস, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে সাইক্লোন হয়ে গেল 1991। তখন নেদারল্যান্ডে কোনো বাংলাদেশ এমবেসি ছিল না। আচ্ছা, তখন আপনার বেলজিয়ামে আমাদের এমবেসি ছিল। ওরা ওখান থেকে আমাকে খবর দিল যে বিকাশ এরকম নেদারল্যান্ড একটা অর্গানাইজেশন নভিভ বলে, তখন এখন অবশ্য নভিভ অক্সফাম হয়েছে, অক্সফাম নভিভ হয়েছে, তখন নভিভ বলতো যে বিগ ডাচ অর্গানাইজেশন, ডোনার অর্গানাইজেশন। তো ওরা দে আর লুকিং ফর সামওয়ান ক্যান গো টু বাংলাদেশ অ্যান্ড মেক অ্যান evaluation report on post-cyclone rehab and rehab relief program. তো আমি আবার একটা আমার সিভি পাঠালাম, বায়োডাটা পাঠানোর পরে ওরা আবার ডাকলো। তখন নভিয়ের সাউথ ইস্ট এশিয়ার চিফ ছিলেন জিওফ্রি সালকা, উনি ব্রিটিশ। তার সাথে আমার দীর্ঘ আলাপ হলো এবং উনি খুব পছন্দ করলেন, বললেন আমরা তো রিপোর্টার হওয়া তার সুবিধা হয়েছে, উই আর লুকিং ইনফ্যাক্ট জার্নালিস্ট। তারপরে আমি ওদের কনসালটেন্ট হিসাবে বাংলাদেশে গেলাম, বন্যার পরবর্তী ইনফ্যাক্ট এই জগতে এই ক্ষেত্রে তখন থেকে আমি শুরু হয়েছে আসলে। তারপরে নবীর সাথে ইনভলভ হয়ে গেলাম। ওরা আমার পরবর্তীতে আমার ওয়াইফ নবীর সাথে ইনভলভ হলো। এখানে একটা 6 মাসের হর্টিকালচার এক্সিবিশন হয়, এটা বিরাট আকারে হয়। ওখানে বাংলাদেশ প্যাভিলিয়ন ছিল, পুরো বাংলাদেশের মানে একটা গ্রাম তুলে ধরেছে তারা, সামনে রিক্সা আছে, বাইরে চুলো আছে, সব কিছু। তখন তারা একজন বাংলাদেশি মহিলা চাইলো যে ডাচও বলতে পারে, বাংলা বলতে পারে। তো আমার ওয়াইফ তখন সে কাজ করতো ফার্মেসিতে, সেখানেই পড়াশোনা করেছে। তো তার সাথে আমি যোগাযোগ করে দিলাম, সে তার পার্মানেন্ট চাকরিটা ছেড়ে নবী জয়েন করলো আর কি। তো তার পরবর্তীতে সেও ইনভলভ হয়ে গেল, আমরাও ইনভলভ হয়ে গেলাম। আমি তারপর নবীর পক্ষে বেশ তারা আমাকে অনেক জায়গায় প্রেজেন্ট করলো বাংলাদেশ সফরে পড়ার জন্য। বাংলাদেশের স্ট্রিট চিলড্রেন, ফ্লাড সিচুয়েশন, তারপরে উইমেন, হ্যাঁ, সব কিছু অনেক ইস্যুস নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলতে হয়েছে, ডিবেটে যেতে হয়েছে। তো এইভাবে জড়িত হলাম। কিন্তু এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে বাস্তব, ইনফ্যাক্ট আমরা বলি ডায়াসপোরা অর্গানাইজেশন বলি, অথবা বাংলাদেশ মাইগ্রেন্ট অর্গানাইজেশন বলি। বাস্তবের পুরো এটা হচ্ছে বাংলাদেশ সাপোর্ট গ্রুপ, বাংলাদেশ সাপোর্ট গ্রুপ। আর ততদিনে আপনি 91-92 পর থেকে ততদিনে আপনি এখানকার ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ, আমি আসার পরপরই আমি আবার সন্ধ্যার সময় আপনার করেছি, ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি, আমি ডাচ অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করেছি, এবং ওটা আমি ডিপ্লোমাও নিয়েছি। পাশাপাশি করে মানে আমি বসে থাকিনি এরকম থাকলে আমার মানে আমি জানি না, হয়তো এটা আমার নোশন হতে পারে, ভুল ধারণা হতে পারে। বাংলাদেশিরা দেশে থাক মানে বাইরে যখন আসে তারা একটা মোর অ্যাক্টিভ আমার মনে হয়। বাংলাদেশে আপনি কিসে পড়াশোনা করেছিলেন চাকরি করার জন্য? আমি বাংলাদেশে আমার বিষয় ছিল ইংরেজি, আমার সাবজেক্ট ইংরেজি। ইংরেজিতে আমি অনার্স করেছি, আমি মাস্টার্স করেছি। না, আমি চিটাগাং ইউনিভার্সিটি করেছি। আপনি চিটাগাং? আমি অরিজিনালি চিটাগাং, আমার জন্ম চিটাগাং, আমি চিটাগাং কলেজ স্কুলে পড়েছি, চিটাগাং কলেজে পড়েছি। অনার্স পাস করার পরে আমি তখন খুব ঘটা করে একটা পত্রিকা বেরোলো, ডেলি লাইফ, প্রথম অফসেট পত্রিকা চাটগাঁও, হ্যাঁ, এবং হাতি টাতি দিয়ে ক্যাম্পেইন করলো। আপনি হয়তো চিনবেন, হ্যাঁ, যে ওয়াহিদ ভাই ছিলেন, ওটা ওয়াহিদুল সাহেব, হ্যাঁ, ওনার হাতে আমার আসলে শুরু, হাতে করি বলতে পারে। তো উনি ছিলেন অ্যাসিড এডিটর, এডিটর ছিলেন আনোয়ার ইসলাম বাউদি, উনি আবার বেরিয়েছেন হামিদুল হক চৌধুরীর নাম, খুব দাপট ছিল তার। তো
যাই হোক তারপরে ওখান থেকে আমার শুরু, আমি অনার্স পাস করার পরে জয়েন করলাম। আমার বাবা ভীষণ রেগে গেলেন, ওই লেখাপড়া ছেড়ে সে চাকরি শুরু করেছে খুবই অল্প পয়সায়। আমার এখনও মনে আছে, মনে হয় আমরা শিক্ষানবিশে জয়েন করলাম রিপোর্টার হিসেবে। বেতন দেওয়া হলো মাত্র 225 টাকা, তাতে আমার রিক্সা ভাড়া হতো না। যাই হোক টাকা, কিন্তু তখন ইয়াং জার্নালিস্ট রিপোর্টার এখানে ওখানে যাচ্ছি, মনে অনেক অনেক উদ্দীপনা। উদ্দীপনা। হ্যাঁ, তো লেখাপড়া উচ্ছে না যাওয়ার অবস্থা, মানে ইউনিভার্সিটি যাই আসি ওই যাওয়া আসাটাই হয়, কিন্তু যাওয়া আসার মাঝখানে যে পড়াশোনা ওইটা হতো না তখন। হ্যাঁ, তো পরে আমি ওখানে বছর 3 ছিলাম, 4 কাজ করেছি ডেইলি লাইফে রিপোর্টে। তো কাজ করার পর আমরা ঢাকায় চলে গেলাম। ঢাকায় চলে এসে আমি একটা ইংরেজি সাপ্তাহিকে জয়েন করলাম দ্বিগুণ বেতনে, টাইট নামে, মসজিদ দ্বিগুণ কারার পত্রিকা। তো ওখানে বের হওয়ার পরে আমি বেশ অনেকগুলো কাজ, টুকটাক কাজ করেছি টাইটে কাজ করার পরে আমি আবার প্রেস ইনস্টিটিউটে আমি অ্যাপ্লাই করলাম। ওরা তখন ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে রিপোর্টাররা চাচ্ছে, তো আপনি বিসিএফ, আমার মনে হয় ইনফরমেশন আন্ডারে। তো তখন সেখানে আমি পরীক্ষা দিলাম রিটেন এবং ভাইবে, রিটেনের টিকিট গেলাম। তো পাশাপাশি আবার এফডিসিতে ওরা চেয়েছে, পাবলিক রিলেশনস অফিসার চেয়েছে। ওখানে আমি পরীক্ষা দিলাম, ওখানে আমি ফার্স্ট হলাম। একই সাথে দুটোই, আমার 3টে চাকরির কাগজ এসেছে একসাথে। হ্যাঁ, তো এসে এখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম কোনটা অ্যাকসেপ্ট করবো। কারণ আমার তখন ফিল্মের প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল, খুব সিনেমা দেখতাম তখন। ফলে হচ্ছে এখানে প্রশ্ন ছিল আপনার যে সাউন্ডের পিছনে কে, তার মিউজিকের পিছনে, এইসব টুকিটাকি অনেক প্রশ্ন ছিল। তারপরে আমি প্রেস ইনস্টিটিউটকে বেছে নিলাম, জয়েন করলাম এখানে। ওখানে কাজ করার পরে ওখানে কাজ করার পাশাপাশি আমার নিউ নেশন এখানে কিনতাম। তারপরে ওখানে আমরা ছিলাম, কামাল লোহানি ভাই ছিলেন তখন ডাইরেক্টর, ওয়াহিদুল সাহেব ছিলেন, মারা গেছিলেন, উনি ছিলেন, আমাদের দিদি ছিলেন, অ্যাবি মুসাকেও আমার পেয়েছে দিদি সাহেব। তো আমার অনেক সাংবাদিকের সাথে, সিনিয়র সাংবাদিকের সাথে পরিচয় এবং কাজ করার সুযোগ হয়েছে। তো আমাদের নেটওয়ার্কটা বেড়েছে আমার। তারপরে শেখাটা হয়েছে অনেক। হ্যাঁ, শেখাটা অনেক হয়েছে, ওর থেকে আমি অনেক শিখেছি অবশ্যই। বাঙালি জাতির দুঃখ, বাঙালিরা কর্মবিমুখ, বাঙালিরা আলস্যপরায়ণ, বাঙালিরা দুর্নীতিপ্রিয়, বাঙালিরা দারিদ্র কাতর। কিন্তু এই বাঙালিরাই যে পৃথিবীর নানা দেশে সাফল্যের শীর্ষে, এই বাঙালিরাই যে পৃথিবীর নানা দেশের মূল স্রোতে অহংকার করার মতো কীর্তিমান, তার অন্যতম প্রমাণ নেদারল্যান্ডের সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিকাশ চৌধুরী বড়ুয়া। তো আপনার বিবাহিত জীবন, যেটা বললেন আপনি একটু আগে বলছিলেন যে ওই বিয়ে করে এখানে মাইগ্রেট করে আসবেন, নাকি আপনার ক্যারিয়ার দিকটা ভেবে তারপরে আপনি আসলেন বিয়ে 6 মাস পরে? 6 মাস পরে, সেটা 1990 সালে। 1990 এক্স্যাক্টলি, 90 এপ্রিলে। আপনি কাকে বিয়ে করলেন? আমি বিয়ে করলাম না, ও ইনফ্যাক্ট 4 গাড়ি মেয়ে। ও এখানে বড় হয়েছে, ছোট থেকে বেশ অল্প বয়সে এসেছে এবং পড়াশোনা করেছে, নাম সুমনা। কি সে পড়াশোনা করেছিল? সে তখন পড়াশোনা করেছিল ফার্মেসি হিসেবে পড়াশোনা করেছিল, তারপরে চাকরি নিয়েছিল। কারণ তখন যদি কাউকে আনতে হতো, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, তার নিজস্ব চাকরি থাকতে হবে, একটা বাসা থাকতে হবে, তো সেগুলি তার ছিল। ফলে এটা তখন প্রসেসটা ইজি ছিল, আজকালকার মতো এত কমপ্লিকেটেড ছিল। বাবা তো অনেক আগে। হ্যাঁ, ওর বাবা অনেক আগে এসছে, অ্যারাউন্ড 40 years ব্যাক, তারও আগে। ওরা, ওদের ফুল ফ্যামিলি এখানে, ভাই থাকবে। তো সে হচ্ছে একমাত্র বোন। তারপরে আপনার ছেলে মেয়ে? তারপরে আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে বড়টা মেয়ে, তার নাম সপ্তর্ষি, তার বয়স 16। আর ছেলে হচ্ছে অতীশ, 7 বছরের। সপ্তর্ষি আর অতীশ কিসে পড়ে? সপ্তর্ষি এখানে এখানে বলছে হায়ার স্কুল বলতে পারেন, হচ্ছে ফেবিও বলে। আর ছেলে কোন ক্লাস পড়ে বলেন? ছেলে পড়ছে 7-এ। সে ভালো স্কুল এখনো ভালো করছে। আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম, আমি অঙ্কে একবার 0.5ও পেয়েছি। আমি এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আমার ছেলে আবার অঙ্কে খুব ভালো। আমি 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 এখনো যেটা আমি কলম ছাড়া পারি না, সে কিন্তু মাথা দিয়ে সে করে ফেলে। হি ইজ ভেরি গুড। আমি জানি না কোথায় সে ফেলে। বৌদি এই মুহূর্তে কোন প্রতিষ্ঠানে আছে? সে আছে এখন, সে তার নভি জয়েন করার পরে সে ফার্মেসির কাজটা সে ছেড়ে দিল এই জন্য যে ওখানে বেশিরভাগ দাঁড়িয়ে কাজ করতে হয়, টায়ারিং অনেকটা। তো সে আবার ডক্টর অ্যাসিস্ট্যান্ট কোর্স ফলো করলো।
হ্যাঁ, করার পর ওখানে এখন সেটা কত দিনের? সেটাও মনে হয় প্রায় 16 মাস এই ধরনের। তো এটা করলো পাশাপাশি করার পরে সে এখন ডক্টর প্র্যাকটাইজ বলে, তো ওখানে সে কাজ করছে। আপনার এইবার বাসুক সম্পর্কে বলেন, আচ্ছা, যেটা আচ্ছা। ফুল ফর্ম বললেন বাংলাদেশ সাপোর্ট গ্রুপ, Exactly. ওটা সম্পর্কে একটু বলেন, মানে ওটার সঙ্গে কবে জড়িত, কি আচ্ছা, আচ্ছা। বিষয় এটা, হ্যাঁ। কাজ কি করছেন, আচ্ছা। কি ফান্ডিং? জি, জি। না, বাসুক আসলে মূলত আমরা আজকে এখন যে পর্যায়ে আছি, আমরা যখন শুরু করেছিলাম কিন্তু এটা চিন্তা করিনি যে আমরা কীভাবে এতটা এগোবো। সামনে দিন। আমরা আসলে শুরু করেছিলাম জাস্ট মনে করেছিলাম একটা কিছু আমরা লাইক মাইন্ডেড মিলে আমরা একটা কালচার প্রোগ্রাম করবো, বাংলাদেশ ডে করবো। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া ইনফ্যাক্ট, হ্যাঁ, জাস্ট টুকটাক কিছু কাজ করবো। তো আমরা বাসুকের চিন্তাটা হয়েছে অনেক আগে আসলে, এটা প্রায় 1991, হ্যাঁ, আমি আসার পরপরই মাথায় এসেছিল। আমরা তখন কিছু কাজও করছি, মানে স্টার্ট করেছিলাম, কিন্তু পরে আর এটা এগোই নেই, মানে ওই ধরনের লোক আমরা পাইনি যারা যাদের কিন্তু কাজ Like করে, minded. লাইক মাইন্ডেড বলেন কিংবা উইথ সাউন্ড ব্যাকগ্রাউন্ড বলেন, হ্যাঁ, যাদের আইডিয়া আছে। তার ঘাটতি খুব কিন্তু হল্যান্ডে, যেটা আপনার আমেরিকা কানাডাতে যেটা নেই, এখানে কিন্তু আমি কাউকে মানে আন্ডারস্টিমেট করছি না, কিন্তু এখানে ওই পাওয়া মুশকিল আর কি, ফলে তেমন এগোই নেই। তো 2005 সালে আমরা চিন্তা করলাম যে একটা বাংলাদেশ ডে করি আমরা, হ্যাঁ, ছোটোখাটো করি। তো আমরা তখন প্যারিসের পার্থপ্রতিম মজুমদার, আমাদের বাংলাদেশের প্রখ্যাত মূকাভিনেতা, তো তার সাথে আমাদের যোগাযোগ ছিল, জানাশোনা ছিল মোটামুটি ভালোই। তো তাকে বললাম, উনি খুব সানন্দে রাজি হয়ে গেলেন, কারণ আমাদের পয়সা নেই, বিনা পয়সায়। তো তারপরে ইতিমধ্যে জয়শ্রী কবির যে অভিনেত্রী জয়শ্রীর সাথে যোগাযোগ করলাম, উনিও খুব আগ্রহ প্রকাশ করলেন, হ্যাঁ, বাংলাদেশের জন্য কাজ করবো, আপনারা কিছু করছেন, আমি অবশ্যই আসবো। তো উনি আসলেন। তারপরে আমরা কী করলাম, বাংলাদেশের উপরে আমরা একটা চিন্তা করলাম যে আমরা আলোচনার অনুষ্ঠান করি, ডিসকাশন। তা আমরা নবীর সাথে যোগাযোগ করলাম, নবীও খুব আগ্রহ প্রকাশ করলো, বাংলাদেশিরা বাংলাদেশের উপর চিন্তা করছে, কাজ করতে চাচ্ছে, ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। তো তারাও সাপোর্ট দিল আমাদেরকে। তো এইভাবে আমাদের যাত্রা শুরু। তারপরে আমরা একটা কমিটি ছিল। ওটা করার কারণ কি ছিল? ফান্ড রেজ করা। অনুষ্ঠানে আসলে ওই দিনের পারপাসটা ওয়ান অফ দি রিজন ছিল ফান্ড রেজ করা, পাবলিককে ইনফর্ম করা যে 2005 সালে। 2005 সালে এখন আবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনার ব্যক্তিগতভাবে আপনার স্বপ্ন কি আগামী দিনে? স্বপ্ন হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমরা আরো বড় ব্যাপক আকারে কাজ করতে পারি কিনা দেশের জন্য, যে অ্যাটলিস্ট, কারণ আমরা আমাদের ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট, এই জন্য বাসকের ব্যাপারটা, আমরা বাসক থেকে কোনো বেতন নিচ্ছি না কিংবা কোনো ভাতা নিচ্ছি না, আমরা দেশে কাজ করছি, এমনকি আমরা আমাদের পকেট থেকে আমরা পয়সা দিচ্ছি এই অর্গানাইজেশনের জন্য। আমরা এটাই সন্তুষ্ট যে আমরা অ্যাটলিস্ট কিছু লোকের সাহায্য, আপনাদের দোয়ারে আমরা মোটামুটি ভালো আছি, আর্থিক আমাদের চলে যাচ্ছে ভালোভাবে। তবে প্রতিষ্ঠানের টাকা না থাকলে, মানে না পেলে আমাদের চলছে, এবং ইভেন আমি আমার পার্মানেন্ট জব আছে, তারপরে আমি কাজ কমিয়ে দিয়েছি বাসকে, গত 2 মাস ধরে বাসকের জন্য। তো আমরা আমাদের স্বপ্ন এটাই যে বাসকের কাজ একটু বড় হোক, দেশে ধরে যদি আমরা 10 জনকে সাপোর্ট করছি, 100 জন করতে পারি, সেটাই হবে আমাদের স্বপ্ন, একটা সুন্দর বাংলাদেশ। আমরা কারণ বাংলাদেশকে নিয়ে আমরা খুব গর্ব করি, বিদেশে স্বপ্ন দেখি বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ হোক, যাতে আমরা বাংলাদেশে একটু হাঁটতে পারি রাস্তা। দেশে যখন থাকেন, দেশের বাইরে যখন থাকি, তখন কিন্তু দুটো মানুষের মাঝে অনেক পার্থক্য, তখন কিন্তু বাইরে থেকে দেশের জন্য মায়াটা খুব বেশি লাগে, বেড়ে যায়, তখন খুব দুঃখ হয় মাঝে মাঝে। তো একটাই স্বপ্ন, যে আমার বাসকের তো আছে স্বপ্ন, যে দেশে যেন মানুষ একটু সৎ মানুষের সংখ্যাটা যেন বাড়ে, অবশ্যই বাড়ে, সৎ রাজনীতি যেন হয়, বিশেষ করে বহু মানুষ যাতে না খেয়ে না থাকে, না থাকে সেটাই। তো অনিল অনেক ধন্যবাদ, আপনি এসেছেন।